আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা মূলত আলোচনা করছিলাম এইচএসসির সেকেন্ড পেপার অর্থাৎ দ্বিতীয় পত্রের বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এবং বাংলা উচ্চারণের নিয়মে বিগত ক্লাসটি সকলকে দেখে আসার, সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল। আর আজকের আমরা আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, সেটি হলো আদ্য অ এর সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো। এই প্রশ্নটি প্রায় আপনাদের বোর্ড পরীক্ষা এবং কলেজের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি আবারও প্রশ্নটি পড়ছি, আদ্য অ এর সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো। তো এখানে যখন আদ্য ও বলেছে, তো বিষয়টা আমরা একটু দেখি। আদ্য ও মানে হলো শব্দের আদিতে অর্থাৎ শব্দের শুরুতে প্রথমে যে অ থাকবে সেটিকে বলা হয় আদ্য অ। অ কিন্তু শব্দের প্রথমে থাকতে পারে, একটি শব্দের মাঝে থাকতে পারে, আবার শব্দের শেষেও থাকতে পারে। কিন্তু আদ্য ও যখন বলেছে তার মানে অ অর্থাৎ স্বরীয়টি শব্দের শুরুতে থাকতে হবে। ওকে, এই অ শব্দের শুরুতে দুরকমভাবে থাকতে পারে, আবার কখনো স্বাধীনভাবে, কখনো ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায়। কখনো কি স্বাধীনভাবে, কখনো ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায়। কথাটি বোঝানোর জন্য আমি আপনাদেরকে বিষয়টি সহজে বোঝানোর জন্য যেটি ব্যবহার করব, দেখেন। যেমন আমি কিছু উদাহরণ নিয়েছি, যেরকম আমি লিখছি একটি শব্দ অভিমান। অভিমান, তাহলে এই শব্দটিতে দেখা যাচ্ছে স্বরীয়টি শব্দের শুরুতে রয়েছে এবং সে স্বাধীনভাবে রয়েছে, মানে তার অস্তিত্ব, তাকে আমরা দেখতে পাচ্ছি। এরকম করে যদি আমরা বলি অতি, এই অতি বানানটি শব্দটির মধ্যেও স্বরীয় দেখা যাচ্ছে। এছাড়া যদি আমরা ব্যবহার করি অন্য, আচ্ছা এটি। আর আরেক দিকে আমরা একটা বিষয় ব্যবহার করি, দেখেন এই শব্দগুলো। যেমন এখানে একটি শব্দ লিখেছি বউ, তারপর লিখেছি মধু, তারপর আমরা লিখতে যাচ্ছি আরও কিছু শব্দ দিই, কক্ষ। এখন এখানে স্বরীয় রয়েছে, এগুলো একদম স্পষ্ট দেখা যায়, সেজন্য এগুলো স্বরীয়র ব্যবহার হয়েছে স্বাধীন রূপে। কিন্তু এখানে স্বরীয় দেখা যাচ্ছে না, কিন্তু রয়েছে। যেরকম আমরা যখন উচ্চারণ করব ব, ব, এই বয়ের পরপর বর পরে একটা ছোট করে অ চলে আসতেছে, অর্থাৎ স্বরীয় চলে আসতেছে। মধু অর্থাৎ ম যখন উচ্চারণ করব ম, অ অর্থাৎ মর পরপরে একটি অ আসতেছে। সেরকম কক্ষ, ক, ক, কর পরপরই একটি অব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এখানে বয়ের পরে ময়ের সাথে এবং কয়ের সাথে এই প্রত্যেকটি প্রথম বর্ণগুলোর সাথে একটি করে স্বরীয় কী রয়েছে, যুক্ত রয়েছে। আর যেহেতু এগুলো ব্যঞ্জন বর্ণ, তাহলে ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায় রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে একটি শব্দে অ দুভাবে ব্যবহৃত হতে পারে। এগুলো হলো স্বাধীন রূপ, আর এগুলো হলো ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায়, কিন্তু শুরুতেই রয়েছে, অর্থাৎ বয়ের সাথে রয়েছে, কিন্তু এটি ব একটি ব্যঞ্জন বর্ণ, ম একটি ব্যঞ্জন, ক একটি ব্যঞ্জন, এগুলোর সাথে যুক্ত অবস্থায় অ ব্যবহৃত হয়েছে। তাহলে চলুন আমরা এই বিষয়ে ফিরে আসি, যেটি বলছিলাম। তাহলে আদ্য ও মানে শব্দের আদিতে বা প্রথমে অ থাকবে, আর অ দুভাবে থাকতে পারে, কখনো স্বাধীনভাবে, কখনো ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায়। আশা করি এই বিষয়টি একদম ক্লিয়ার। এবার আসি, এই আদ্য অ এর বলেছে সংবৃত উচ্চারণ নিয়ম। অ এর উচ্চারণ দুভাবে হতে পারে। কয়ভাবে? দুভাবে। কখনো অ এর উচ্চারণ অ এর মতোই হবে, কখনো ও এর মতো হবে। দুভাবে অ এর উচ্চারণ কখনো কী হবে, ও এর মতো, কখনো অ এর উচ্চারণ অ এর মতো, দুভাবে। তো যখন অ এর উচ্চারণটা ও এর মতো হবে, তখন সেই উচ্চারণের নিয়মকে আমরা বলবো সংবৃত উচ্চারণ। আর অ এর উচ্চারণ যখন অ এর মতোই রয়ে যাবে, তখন তাকে আমরা বলবো বিবৃত উচ্চারণ। বিষয়টি আমরা আরেকটু ক্লিয়ার করি, একটু আসেন আমরা একটু আলোচনা করি। সংবৃত অর্থাৎ অ এর দু ধরনের উচ্চারণ হয়ে থাকে, একটি হলো সংবৃত, একটি বিবৃত। অ এর উচ্চারণ যদি শব্দের মধ্যে ও এর মতো হয়, তখন সেটাকে বলবো সংবৃত উচ্চারণ। আর বিবৃত উচ্চারণ তখনই বলা হবে যখন স্বরীয়র উচ্চারণ স্বরীয় অর মতোই হবে। বিষয়টা হলো এরকম, যখন অ এর উচ্চারণটা ও হয়, তখন আমাদের সাধারণত মুখটা অবশ্য গোল হয়, আমাদের মুখটা মোটামুটি কিছুটা গোল থাকে এরকম।
আর অয়ের উচ্চারণ যখন অ হয় তখন আমাদের মুখটা একটু চওড়া হয়ে থাকে। বিষয়টি এটা, অর্থাৎ বিষয়টি যেটা আমরা বুঝতে পারলাম, অয়ের উচ্চারণ যখন ও হবে তখন আমাদের মুখটা হবে একটু গোল ও, আর অয়ের উচ্চারণ যখন অয়ের মতো হবে তখন আর মুখটা একটু, আমাদের মুখের ফাঁকা জায়গাটা একটু বেড়ে যাবে। যখন গোল হবে অর্থাৎ ওয়ের মতো উচ্চারণ তখনই সেটিকে আমরা বলবো সংবৃত উচ্চারণ, আর যখন অয়ের ক্ষেত্রে মুখটা একটু ছেড়ে যাবে অর্থাৎ অয়ের মতোই হবে তখন সেটিকে বলবো বিবৃত উচ্চারণ। আশা করি এই বিষয়টি সংবৃত এবং বিবৃত বিষয়টি আপনারা সকলে অবগত হয়েছেন। তাহলে আমরা আবার একটু প্রশ্নটাতে চলে আসি। আমাদের প্রশ্ন বলেছিল আদ্য ও এর সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো। তার মানে আমরা বুঝে ফেলছি আদ্য অ বলতে শব্দের শুরুতে অ থাকবে এবং অ দুভাবে থাকতে পারে, ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায়, আবার অনেক সময় স্বাধীনভাবে। আর সেই অয়ের সংবৃত উচ্চারণ নিয়ম বলেছে। সংবৃত বলতে অয়ের উচ্চারণটা ও এর মতো হবে, অর্থাৎ উচ্চারণের সময় আমাদের ঠোঁট দুটো গোল হয়ে যাবে, ও অর্থাৎ ঠোঁট দুটো গোল হবে, তখনই সেটা সংবৃত উচ্চারণ, অর্থাৎ অয়ের উচ্চারণটা ও এর মতোই হবে। তাহলে এখন যে বিষয়টি লক্ষ্য করি, এটি আনসার করার ক্ষেত্রে আবার প্রথম থেকে আমরা বলতেছি, আদ্য ও মানে শব্দের আদিতে বা প্রথমে অ থাকা। শব্দে অ দুভাবে থাকতে পারে, কখনো স্বাধীন, কখনো ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায়। অয়ের উচ্চারণ দুভাবে হতে পারে, কখনো অয়ের মতো, কখনো ও এর মতো। অয়ের উচ্চারণ যখন ও এর মতো হয় তখন তাকে আমরা সংবৃত উচ্চারণ বলি। তাহলে নিম্নে আদ্য অয়ের সংবৃত উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ আলোচনা করা হলো, অর্থাৎ দেওয়া হলো। আপনারা এই ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিতে পারেন অথবা খাতায় নোট করে নিতে পারেন। পজ করার পরে নোট করে এখানে যেভাবে করে আমরা আনসারটি দেব আপনারা চেষ্টা করবেন প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় একইভাবে লেখার জন্য, তাহলে আপনারা একদমই ফুল মার্ক পাবেন বলে আশা করি। তাহলে আমরা এবার নিয়মের মধ্যে চলে যাই। আমরা প্রথম উদাহরণটি যেটি দেখব, তাহলে আমরা প্রথমেই যে উদাহরণটি দেখব সেটি হলো, বা যে নিয়মটি সেটি হলো, শব্দের প্রথমে স্বাধীন কিংবা ব্যঞ্জন যদি যুক্ত অবস্থায় ব্যঞ্জনের সাথে অ থাকে এবং এর পরপরই যদি রস্যইকার, দীর্ঘইকার, হ্রস্ব উ, দীর্ঘ উ ইত্যাদি উল্লেখ থাকে, মানে এই 4টি অর্থাৎ রস্যইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার এগুলো যদি উল্লেখ থাকে তাহলে অয়ের উচ্চারণ সংবৃত উচ্চারণ করতে হবে। অর্থাৎ সংবৃত বলতে কি, অয়ের উচ্চারণটা ও এর মতো হয়ে যাবে। বিষয়টা ভালোভাবে ক্লিয়ারের জন্য আমরা কিছু উদাহরণ দেখি। এখানে দেখেন আমরা কিছু উদাহরণ নিয়েছি, যেরকম প্রথমে লিখেছি অতি। তাহলে স্বরীয় রয়েছে এবং তার পরপরেই তয়ের সাথে একটা রস্যইকার রয়েছে, তাহলে এর উচ্চারণের ক্ষেত্রে আমাদের বলতে হবে অতি, অর্থাৎ এটাকে অতি বলতে পারবো না, আমাদের বলতে হবে অতি, ও উচ্চারণ করতে হবে। একই রকমভাবে অভিধান, স্বরীয়র পরেই একটি কি আছে, রস্যইকার রয়েছে। আমরা দেখেছি রস্যইকার থাকলেই তার উচ্চারণ সংবৃত হবে, অর্থাৎ অয়ের উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। তাহলে এখানে আমাদের উচ্চারণের ক্ষেত্রে বলতে হবে আমাদের অভিধান। বিষয়টা আমরা আশা করি বুঝতে পারতেছি। একই রকমভাবে যদি আমরা বলি অনুমান, দন্ত নয়ের সাথে একটা কি আছে, রস্যউকার রয়েছে। যেহেতু রস্যউকার রয়েছে তাহলে অবশ্যই এই অয়ের উচ্চারণটা ও এর মতো হয়ে যাবে, অর্থাৎ অনুমান। আমরা উচ্চারণের সময় আমাদের বলতে হবে অনুমান। পরের বিষয়টা দেখি, যেমন বউ, এখানে লেখা আছে বউ, বর সাথে এটা হলো ব একটি ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে একটি অ যুক্ত অবস্থায় রয়েছে এবং তার পরপরে একটা হ্রস্ব উ রয়েছে। তাহলে যেহেতু হ্রস্ব উ রয়েছে তাহলে বউটার উচ্চারণ আমাদের হয়ে যাবে বউ। আমাদের উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার করব বউ। একই রকমভাবে গভীর কথাটার ক্ষেত্রে গয়ের পরপরে একটি অ রয়েছে, গয়ের সাথে গ ব্যঞ্জনটির সাথে একটি অ যুক্ত অবস্থায় রয়েছে, পরের শব্দটিতে দীর্ঘইকার রয়েছে। যেহেতু দীর্ঘইকার রয়েছে তাহলে এই গয়ের উচ্চারণটা ও এর মতো হবে, অর্থাৎ আমাদের উচ্চারণের ক্ষেত্রে আমাদের বলতে হবে গভীর। আমাদের কি বলতে হবে, একটু লিখি ভালো করে, উচ্চারণের ক্ষেত্রে আমাদের বলতে হবে গভীর উচ্চারণ করতে হবে। আশা করি আপনারা আলোচনাটি বুঝতে পেরেছেন। সংক্ষেপে একটু বলি যে শব্দের শুরুতে যদি অ থাকে বা ব্যঞ্জনের সাথেও যুক্ত থাকে এবং এর পরপরে যদি রস্যইকার, দীর্ঘইকার, হ্রস্ব উ, দীর্ঘ উ ইত্যাদি উল্লেখ থাকে তাহলে অয়ের উচ্চারণ সংবৃত হয়ে যায়, অর্থাৎ অয়ের উচ্চারণগুলো ওর মতো হয়ে যায়। যেরকম অতি, অটা ও হয়ে গেছে, অভিধান ও হয়ে গেছে অভিধান। উচ্চারণের ক্ষেত্রে অনুমান আমরা বলবো অটা ও হয়ে গেছে। আমরা কিন্তু
অনুমান বলি না, আমরা বলতে হবে অনুমান, ও এর মতো উচ্চারণ করে। যেমন এটাও বলতে হবে বউ, গভীর, কারণ এগুলোতে প্রতিটিতে রস্বইকার, হ্রস্বউকার বা দীর্ঘকার এগুলোর উল্লেখ রয়েছে। এই জন্যই সাধারণত অ এর উচ্চারণগুলো ও এর মতো হয়ে গেছে। আমরা দ্বিতীয় নিয়মটিতে যাই। তাহলে আমরা দ্বিতীয় নিয়মটিতে যেটি দেখতে পাচ্ছি, শব্দের প্রথমে যদি স্বরীয় থাকে এবং তারপরে যদি যুক্ত খ, আর এটিও একটি যুক্ত বর্ণ, এটি হলো বর্গীয় জর সাথে ইও যুক্ত হয়েছে। এই দুটি যুক্ত বর্ণের যদি উল্লেখ থাকে তাহলে অ এর উচ্চারণ সংবৃত হবে। সংবৃত মানে অ এর উচ্চারণটা ও এর মতো হয়ে যাবে। বিষয়টা আমরা দেখি, যেমন উদাহরণ, যেমন এখানে রয়েছে অক্ষ, স্বরীয় রয়েছে শব্দের শুরুতে, তারপরেই যুক্ত খ বর্ণটি রয়েছে। এই জন্য এটির উচ্চারণের ক্ষেত্রে আমাদের অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে, অর্থাৎ উচ্চারণ করতে গেলে বলতে হবে আমাদের অক্ষ। উচ্চারণ ক্ষেত্রে আমাদের বলতে হবে অক্ষ। একই রকমভাবে কক্ষ, কর সাথে একটি অ ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায় রয়েছে এবং এই অটা এখানে উচ্চারণের ক্ষেত্রে ও হয়ে যাবে। কীরকম? এই যে তখন ওকার ব্যবহার করবে, যে কক্ষ, বা আমাদের উচ্চারণটা তখন এরকম হয়ে যাবে কক্ষ। একই রকমভাবে অনুরূপভাবে লক্ষণ, লক্ষণ, লয়ের সাথে একটি অ আছে, তারপরেই যুক্ত বর্ণ যুক্ত খ রয়েছে, তাহলে এই লটা হয়ে যাবে একটা ওকার ব্যবহার করতে হবে, অর্থাৎ লক্ষণ। অর্থাৎ লর অটা ওর আকার হয়েছে, অর্থাৎ ওকার লাভ করেছে। অনুরূপভাবে যজ্ঞ, এটার উচ্চারণের ক্ষেত্রে আমাদের বলতে হবে যোগ্য উচ্চারণ করতে হবে। কি উচ্চারণ করতে হবে? যোগ্য। আশা করি ব্যাপারগুলো আমরা বুঝতে পারতেছি। যে আরেকটি বলে দিই, যখন আমরা উচ্চারণ লিখবো আর কি, লেখার ক্ষেত্রে এটা শুধু সাধারণত উচ্চারণ, আমরা মেন বিষয়টা ছিল জটার সাথে যে অটা আছে সেটা ও হয়ে গেছে, যে ওকার ব্যবহার করেছি। কিন্তু মেন যে বর্ণগুলো, যেমন যত রকম জ আছে, যেমন এটা উন্তস্থ জ, সেটার কিন্তু মেন ফর্মটা আমার ব্যবহার করতে হবে, অর্থাৎ বর্গীয় জ ব্যবহার করতে হবে। বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি? আর যখন কর সাথে ওকার যুক্ত হচ্ছে, কয়ের সাথে ওকার যুক্ত হলে তো ও সরাসরি যুক্ত হতে পারবে না, তখন সেটির কার বর্ণটি যুক্ত হবে, অর্থাৎ কয় ওকার হবে। কক্ষ উচ্চারণের ক্ষেত্রে বলতে হবে আমাদের কক্ষ। লক্ষণ, লক্ষণ। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছি। বিষয়টি আমরা আরেকবার বলি, যে শব্দের শুরুতে যদি অ থাকে এবং এরপরে যদি এই দুটি যুক্তবর্ণ আমরা পেয়ে থাকি, একটা যুক্ত খ আর একটা হলো বর্গীয় যোগ ইয়, এবং এই দুটো যদি উল্লেখ থাকে তাহলে অ এর উচ্চারণটা ও এর মতো হয়ে যাবে। যেরকম অক্ষটা অক্ষ, কক্ষ, লক্ষণ, যোগ্য। আশা করি দ্বিতীয় নিয়মটাও আপনারা সকলে বুঝেছেন। তাহলে আমরা এবার তৃতীয় নিয়মটি দেখি। শব্দের প্রথমে যদি স্বরীয় থাকে এবং এরপর যদি ব্যঞ্জনের সাথে রি অর্থাৎ রিকার যুক্ত থাকে, তাহলে অ এর সংবৃত্ত উচ্চারণ হবে। যেমন মসৃণ, মর সাথে অবশ্য অ রয়েছে, কিন্তু তারপরে দন্তস্বয়ের সাথে রিকার রয়েছে। এই জন্য এই মসৃণের উচ্চারণের ক্ষেত্রে আমাদের বলতে হবে এরকম, ওকার হয়ে যাবে, অর্থাৎ ময় ওকার, মসৃণ। উচ্চারণটি আমাদের কি হবে তাহলে? মসৃণ। আর দন্তান্ন এই সবার মেন ফর্মটা ব্যবহার হবে, অর্থাৎ দন্তান্ন ব্যবহার করতে হবে। তাহলে বিষয়টি আমরা বুঝতে পারতেছি। তাহলে একই রকমভাবে যকৃত বলতে পারবো না, এটাকে যকৃত বলতে হবে আমাদের উচ্চারণের ক্ষেত্রে, অর্থাৎ উন্তস্থ জয়ের মেন জ বর্গীয় জ চলে আসবে, আর তার সাথে অবশ্যই অটা ওকার ব্যবহৃত হবে, যকৃত। ওকে। একই রকমভাবে যদি আমরা বলতে চাই কর্তৃক, তাহলে এটা কর্তৃক বলতে পারবো না, বলতে হবে কর্তৃক, কয় ওকার র, কর্তৃক। তাহলে ব্যাপারগুলো আমরা বুঝতেছি, যে কয়ের অটা ও হয়ে গেল, জয়ের জটা জো হয়ে গেল অটা ওকার, অর্থাৎ প্রতিটির প্রথমে যে শুরুতে অ ছিল সেগুলো ওকারে পরিণত হয়েছে। তাহলে বিষয়টি এটি, যে শব্দের শুরুতে স্বরীয় থাকবে এবং তারপরে যদি রিকার থাকে তাহলে অটা ও হয়ে যাবে, অর্থাৎ আমরা অ এর পরিবর্তে উচ্চারণের ক্ষেত্রে ওকার ব্যবহার করতে হবে। আশা করি তৃতীয় নিয়মটি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা
4 নম্বর নিয়মটি দেখে ফেলি। শব্দের প্রথমে যদি স্বরীয় থাকে এবং এরপরে যদি জফলা থাকে, অর্থাৎ অন্তস্থ জ অর্থাৎ জফলা যদি যুক্ত থাকে, তাহলে অ এর উচ্চারণ সংবৃত হবে, অর্থাৎ অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন এখানে লেখা আছে অদ্য, দর সাথে একটা জফলা আছে এবং শব্দের শুরুতে ও আছে, এই জন্য এটা অদ্য বলতে পারবো না, এটাকে আমাদের উচ্চারণের ক্ষেত্রে বলতে হবে অদ্য, অদ্য বলতে হবে আমাদের। তাহলে উচ্চারণ করব কি অদ্য, অর্থাৎ স্বরীয়টা ও হয়ে গেছে। অনুরূপভাবে অন্য, এটাকে অন্য বলতে হবে, অন্য, অন্য মানুষ যেমন আমরা বলি অন্য, উচ্চারণের ক্ষেত্রে এটাই সঠিক। এরপরে এটা গদ্য বলতে পারবো না, গদ্য বলতে হবে, গদ্য। উচ্চারণের ক্ষেত্রে আমাদের কিন্তু বানান এগুলো, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমাদের বলতে হবে গদ্য, অর্থাৎ অটা ও এর মতো হয়ে যাবে। একই রকমভাবে দেখি অধ্যক্ষ বলতে পারবো না, এটাকে আমাদের বলতে হবে অধ্যক্ষ, অর্থাৎ এরকম অধ্যক্ষ, অধ্যক্ষ বলতে হবে। অর্থাৎ বিষয়গুলো আমরা একটু দেখি, এই স্বরীয়টা ও হয়ে গেছে, মাঝে আবার এটা কি হয়েছে, এটা হলো মধ্য এর নিয়ম। তো এগুলো আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে ক্লাসগুলোতে এগুলো শিখবো। যেমন এখানে ধটার এখানে ও ব্যবহার হলো কেন, এটা হলো মধ্য অ এর নিয়ম। তো আজকে কিন্তু আমরা আলোচনা করছি আদ্য অ নিয়ে, সেহেতু এটা আজকে আমি ডিটেলস বলবো না, তাহলে আমরা আদ্য অ নিয়ে থাকি, আদ্য অটা ও হয়ে গেছে। ওকে, মধ্য নিয়ে কাজ করছি না, নেক্সটে করব। তাহলে বিষয়টি দেখেন, সকলে দেখি যে অদ্য বানানে অ, তারপর জফলা থাকার কারণে ও হয়ে গেছে, প্রতিটিতে জফলা থাকার কারণে শুরুর স্বরীয়টা ও হয়ে গেছে। আর ব্যঞ্জনের সাথে যখন ব্যবহৃত হয়েছে তখন সেটার বর্ণ না ব্যবহার হয়ে তার কার বর্ণটি ব্যবহার হয়েছে, অর্থাৎ গয় ও কার ব্যবহার করা হয়েছে। আশা করি 4 নম্বর নিয়মটিও আপনারা সকলে বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা একদম সর্বশেষ অর্থাৎ 5 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করছি। যেমন শব্দের প্রথমে যদি অ থাকে এবং এরপরে ব্যঞ্জনের সাথে যদি রফলা যুক্ত থাকে, এর আগে জফলা দেখেছি, এবার রফলা যদি যুক্ত থাকে, তাও আমাদের অ এর সংবৃত উচ্চারণ হবে, অর্থাৎ অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেরকম গ্রহ বানানে গ এর সাথে যে অটি যুক্ত অবস্থায় রয়েছে এবং তার সাথে আবার একটি রফলা রয়েছে, এই জন্য এই রফলার কারণে এই গ্রহের উচ্চারণ করতে হবে আমাদের গ্রহ, এরকম উচ্চারণটা হবে গ্রহ। আর এই হয়ের শেষে আবার ওকার কেন আসলো, এটা হলো অন্ত ও এর নিয়ম। তো অন্ত ও আমরা আবার পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তাহলে আজকে আমরা শুধু আদ্য ও নিয়ে আলোচনা করছি, সেটি হলো গ্রহতে কি আছে, ওকার ব্যবহার করতে হবে, অর্থাৎ গয়ের ওটা ওকার হয়ে গেল, কারণ এখানে একটি রফলা থাকার কারণে। একই রকমভাবে এটিও যদি আমরা দেখি, এটাও ব্যবহার করতে হবে গ্রন্থ, অর্থাৎ একটা ওকার নিয়ে আসতে হবে আমাদের। কী নিয়ে আসতে হবে, ওকার ব্যবহার করতে হবে, গ্রন্থ। অনুরূপভাবে ব্রত বলতে পারবো না, এটাকে বলতে হবে ব্রত, উচ্চারণের ক্ষেত্রে আমরা বলবো ব্রত। একইভাবে শ্রম না, এটা শ্রম বলতে হবে আমাদের, কি বলতে হবে, শ্রম। আর তালিবাস্বয়ের আমাদের মেন রূপ হলো দন্তাস্ব, তো মেনটি আমাদের ব্যবহার করতে হবে, মূলটি, তাহলে বলতে হবে আমাদের শ্রম, উচ্চারণের ক্ষেত্রে হবে শ্রম। আশা করি এই ব্যাপারগুলো সকলে বুঝতে পেরেছেন। তাহলে কি দাঁড়ালো, রফলা থাকার কারণেই অ এখানে একটি করে নতুন করে আমাদের ওকার ব্যবহৃত হলো, অর্থাৎ সংবৃত উচ্চারণ হয়ে গেছে। তাহলে আজকে আমরা যেটি শিখলাম সেটি হলো, প্রশ্নে যদি কখনো উল্লেখ থাকে, প্রশ্নটি আমাদের ছিল মূলত এটি যে আদ্য অ এর সংবৃত উচ্চারণের 5টি নিয়ম। আজকে আমরা আদ্য অর্থাৎ শব্দের শুরুতে অ নিয়ে আলোচনা করেছি এবং তার সংবৃত উচ্চারণ, সংবৃত বলতে অ এর উচ্চারণ ও এর মতো ব্যবহৃত হবে, তারই 5টি নিয়ম আমরা আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে। তো আপনারা সকলে আশা করি আমাদের আজকের এই আলোচনাটি বুঝতে পেরেছেন। তো এর পরবর্তীতে যদি নিয়মিত আমি আরেকটু আপনাদের জন্য বিষয় বলে রাখি, সেটি হলো যে নিয়মগুলো লেখার মধ্যে আপনারা ভিডিওটি পারলে একটু পজ করে খাতায় নোট করে নেবেন। আর পরীক্ষার খাতায় যদি এভাবে অনুরূপভাবে লিখতে পারেন, তাহলে আপনাদের সম্পূর্ণ অর্থাৎ পরিপূর্ণ মার্ক পাওয়ার নিশ্চয়তা মোটামুটি আশা করা যায়। আর এরকমভাবে ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এবং পেজটি ফলো রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধারাবাহিকভাবে এইচএসসিদের
অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের আলোচনা আমরা কন্টিনিউ নেব আপনাদের সাড়া থাকলে। তো আশা করি আমাদের সঙ্গে থাকবেন। তো সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।